23 এপ্রিল 2020 গাজীপুরের শ্রীপুরের একটা বাসা থেকে উদ্ধার করা হয় 4টা গলাকাটা লাশ। পুলিশের রিপোর্টে পাওয়া যায় 4 জনের মাঝে 3 জনকেই গলা কাটার আগে কয়েকবার করে ধর্ষণ করা হয়েছিল। এদের মাঝে 2 জন শিশুও ছিল, যাদের বয়স একজনের 11 আর একজনের মাত্র 6। আর এই 6 বছরের বাচ্চাটা ছিল প্রতিবন্ধী। আর এর ঠিক 4 দিন পর 26 এপ্রিল পুলিশ 17 বছরের একটা ছেলেকে গ্রেফতার করে। সে পুলিশের কাছে নিজের স্বীকারোক্তি দেয় যে 4 জনকে সে একাই ধর্ষণ এবং খুন করেছে। এমনকি সকল তথ্য প্রমাণ মিলিয়েও পুলিশ তাই দেখতে পায়। কিন্তু প্রশ্ন আসে যে একটা 17 বছরের ছেলের পক্ষে কি একা 4 জনকে গলা কেটে খুন করা সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো সত্য? গাজীপুরে শিশু সহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। গাজীপুরে মা মেয়ে সহ 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। গাজীপুরের শ্রীপুরে মা মেয়ে সহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা, 3 সন্তানকে গলা কেটে হত্যা করেছে। Welcome to the show Beyond the Headlines with Maruf, and this is the complete story about the case of Gazipur's quadruple murder. আমার দেখা যে কটা নৃশংস কেস আছে তার মধ্যে এইটা হয়তো সবচেয়ে জঘন্যতম একটা কেস। আমি চেষ্টা করব যতটা সম্ভব ডিটেইলে যাওয়ার, পুরোটা ঘটনা যেন একদম গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তাহলে চলুন শুরু করি। রেজওয়ান হাসান কাজল, ডাকনাম কাজল। কাজল নিজের জীবিকার জন্য 2000 সালের দিকে মালয়েশিয়াতে কাজ করতে যায়। সেইখানে কাজের সূত্রেই তার পরিচয় হয় ইন্দোনেশিয়ার এক মেয়ের সাথে। মেয়ের নাম ফাতেমা। মালয়েশিয়া যাওয়ার কিছুদিন আগেই কাজল ইন্দোনেশিয়ায়ও কাজ করত, তাই ইন্দোনেশিয়ার ভাষা আর মানুষ সম্পর্কে কাজলের বেশ ভালোই জ্ঞান ছিল। এই জন্য ফাতেমার সাথে কাজলের খুব সহজেই সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মাঝেই তারা একে অপরকে ভালোবাসে মালয়েশিয়াতেই বিয়েও করে ফেলে। বিয়ের কয়েক বছরের মাথায় তাদের একটা মেয়ে সন্তান হয়। মেয়ের নাম রাখে নোরা আক্তার। নোরার জন্মের পরেই কাজলের মনে হয় নিজের বউ আর বাচ্চাকে সে মালয়েশিয়াতে রাখবে না, নিজের বাচ্চাকে সে বড় করতে চায় নিজের দেশের মাটিতে। এই জন্য সে সম্পূর্ণ পরিবার নিয়ে দেশে চলে আসে। আর এইটাই ছিল কাজলের জীবনের সবথেকে বড় ভুল, যার অনেক বড় মাসুল তাকে সামনেই দিতে হবে। নিজের বাড়ি ময়মনসিংহে হলেও নিজের আপন বড় ভাই আরিফুল ইসলামের সাথে মিলে গাজীপুরের শ্রীপুরের আদ্দার গ্রামে সে একটা জায়গা কিনে রেখেছিল। সেখানেই 2 ভাই মিলে বাড়ি তৈরি করে। আরিফুলের টাকা পয়সা কিছু কম ছিল, তাই সে টিনের বাড়ি তৈরি করে। আর সদ্য বিদেশ ফেরত আসা কাজল, তার কাছে এখন অনেক টাকা, তাই সে একটা দোতলা বিল্ডিং বাড়ি তৈরি করে। সেই বাসার নিচতলা সবসময় খালিই থাকতো। 2 তলায় নিজের পরিবার নিয়ে সুখেই সে বসবাস করছিল। এর মাঝেই কাজলের আরও 2টো সন্তানের বাবা হয়। একটা মেয়ে যার নাম রাখে সে হাওয়ারিন, আর একটা ছেলে যার নাম ফাদিল। কাজল আর ফাতেমার তখন একটা পরিপূর্ণ সংসার। 3 সন্তানের ভরণ পোষণের জন্য এখন টাকাও একটু বেশি দরকার, তাই নিজের পরিবারের দায়িত্ব নিজের আপন বড় ভাইয়ের কাঁধে দিয়ে সে আবারও বিদেশে পাড়ি জমায়। এইবারও সে আগের মতো মালয়েশিয়াতেই যায়। তো বিদেশে গেলেও সে প্রতিদিনই ভিডিও করে নিজের পরিবারের সাথে যোগাযোগ করত। দেখতে দেখতেই নোরা, হাওয়ারিন আর ফাদিল বেশ বড় হয়ে ওঠে। নোরার বয়স তখন 16, ক্লাস 10-এ পড়ে। স্কুলে যাওয়া আসা করার সময় মাঝে মাঝেই একটা ছেলে তাকে ডিস্টার্ব করত, নানা রকম উল্টাপাল্টা কথা বলতো। নোরা এগুলো তার বাবা মাকে বেশ কয়েকবার জানায়, কিন্তু টিপিক্যাল বাবা মায়ের মতোই তার বাবা মাও ব্যাপারটা ইগনোর করতে বলে। তারা এটা নিয়ে কোনো স্ট্রিক্ট অ্যাকশান নেয় না। যে ছেলেটা ডিস্টার্ব করতো, এই ছেলেটার নাম পারভেজ। বয়সে সেও নোরার সমানই, কিন্তু বয়স কম হলেও এই বয়সেই পারভেজ যা যা করেছে তা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। পারভেজের ইতিহাস এত ভয়াবহ আর এত ভয়ঙ্কর, যা অনেক 40-50 বছরের অপরাধীরও অনেক সময় থাকে না। পারভেজের সবথেকে কমন অপরাধ হলো চুরি করা। একবার সে নোরাদের বাড়িতেই চুরি করার উদ্দেশ্যে ঢোকে। খাটের নিচে লুকিয়ে থাকে, কিন্তু সৌভাগ্যবশত ফাতেমা তাকে দেখে ফেলে। খাটের নিচ থেকে টেনে বের করে এলাকাবাসীদের ডেকে আনে, কিন্তু শেষ পর্যন্ত এলাকাবাসী আর পারভেজের বাবার অনুরোধে ফাতেমা তাকে মাফ করে ছেড়ে দেয়। আর এটাই ছিল ফাতেমার জীবনের সবথেকে বড় ভুল।
তার ঠিক 1 মাস পর 22 এপ্রিল সকালবেলা ফাতেমা তার ভাসুর অর্থাৎ তার স্বামীর বড় ভাই আরিফকে ডেকে বাজার করে দিতে বলে। সে তাকে বলে 2 কেজি গরুর মাংস আনতে, তার মাঝে 1 কেজি যেন সে নিজেই রেখে দেয় আর বাকি 1 কেজি তার নিজের জন্য। আরিফ প্রায়ই ভাবির বাজার করে দেয়, এটা তার জন্য নতুন কিছু না। 23 এপ্রিল অর্থাৎ পরদিন সকালবেলা আরিফ তার ভাবির কথা মতো গরুর মাংস কিনে ভাবিকে দিয়ে আসতে যায়। সে দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। আরিফ ভাবে হয়তোবা সবাই এখনো ঘুমিয়ে আছে, তাই আবার সে মাংস নিয়ে বাসায় চলে যায়। বেলা গড়িয়ে প্রায় 3টা বেজে যায়, অথচ ফাতেমাদের ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। এবার আরিফের একটু অফ লাগে। এত বেলা অবধি ভাবি আর বাচ্চারা তো কখনো ঘুমায় না। সে আবার গিয়ে ডাকাডাকি করে, দরজায় ধাক্কায় কিন্তু কোনো সারা শব্দ আসে না। এইবার সে নিজের ছেলেকে পাশের এক জায়গায় মই দিয়ে উঠে জানালা দিয়ে দেখতে বলে। আরিফের ছেলে নাবিল তার বাবার কথা মতো মই দিয়ে জানালা দিয়ে উঁকি দেয়, আর তাকিয়েই সে আর নিজেকে ধরে রাখতে পারে না। কাঁপতে কাঁপতে সে বলে কেউ তাদেরকে জবাই করে ফেলেছে, সবারই গলা কাটা। এটা শুনে আরিফও সাথে সাথে দিশেহারা হয়ে পড়ে। সে ঘরের চারপাশে ঘুরে নিচতলার পেছনের দরজাটা খোলা দেখতে পায়, আর সেখান দিয়েই উপরে উঠে গিয়ে দেখে সারা ঘরে রক্তের স্রোত, আর তার সামনেই 4টা লাশ পড়ে আছে, সবারই গলা কাটা। কিন্তু কে করলো এই খুন? সেই বাচ্চা ছেলে পারভেজ? চলুন দেখি। আরিফ সাথে সাথেই তাদের এই ঘটনাটা এলাকার চেয়ারম্যানের মাধ্যমে থানায় জানিয়ে দেয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে প্রথমেই যে ভয়াবহ নিউজটা উঠে আসে সেটা হলো 4 জনের 3 জন মেয়ে অর্থাৎ ফাতেমা, নোরা, হাওয়ারিন প্রত্যেকেই গলা কাটার আগে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। হাওয়ারিনের বয়স মাত্র 11 বছরের একটা মেয়েকেও। পুলিশ আশেপাশের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক রাতের মধ্যেই এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ কোনো শব্দ শুনতে পেল না। পুলিশ প্রথমেই আরিফকে সন্দেহ করে। আরিফের বাড়ি একদমই তার সাথে লাগানো। গলা কেটে 4টা মার্ডার একই সাথে ধর্ষণ হলে আরিফের আর তার পরিবারের কারো না কারো অ্যাটলিস্ট শব্দ শোনার কথা, কিন্তু আরিফের পরিবারের কেউই এই সম্পর্কে কিচ্ছু বলতে পারে না। আর তারপর যখন কাজলের সাথে যোগাযোগ করে ঘটনা জানানো হয়, তখন অনেক চিন্তার পর কাজল একবার পারভেজের নাম নেয়। কাজল জানায় যে পারভেজ তার মেয়ে নোরাকে প্রায় ডিস্টার্ব করতো, এমনকি একবার বাসায় চুরি করতে সে ধরাও পড়েছিল। কিন্তু পুলিশ দেখে আসলে ঘরের ভিতর কিছু চুরি হয়নি। ঘরের ভিতর এলোমেলো সব জিনিস আছে, কিন্তু প্রতিটা জিনিসই অক্ষত। চুরি করার মতো কোনো লক্ষণ সেখানে ছিল না। তবুও কাজলের থেকে লিড পেয়ে পারভেজকে পুলিশ খুঁজতে যায়, কিন্তু পারভেজকে আর কোথাও পাওয়া যায় না। এতেই পুলিশের সন্দেহটা বেড়ে যায়, পারভেজকে পাওয়া কেন যাচ্ছে না। সন্দেহ থেকেই পুলিশ পারভেজের সম্পর্কে ইনভেস্টিগেশন করতে শুরু করে। আর ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে এমন একটা তথ্য যেটা জানার পর স্বয়ং পুলিশেরও মাথা ঘুরে যায়। 2 বছর আগে যখন পারভেজের বয়স মাত্র 15 ছিল, তখনই সে 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে তারপর গলা টিপে মেরে ফেলেছে। ওই বিল্ডিং এর ওই কোনার সাথে রক্ত পাইছি, রড দিয়ে গাওয়াইয়া যখন মরে না বুধ লাইট দিয়ে আমার ফিডার মধ্যে পাড়ার সাথে ইডের বাড়ি আছে এই জায়গার মধ্যে, এদিককার রডের গাওয়া। সাল 2018, 22 ফেব্রুয়ারি 7 বছরের একটা বাচ্চা মেয়ে নীলিমা তার বাড়ির পাশে খেলাধুলা করছিল। তখনই তার উপর চোখ পড়ে পারভেজের। নীলিমাকে খেলার কথা বলে একটু বদ্ধ জায়গায় সে নিয়ে যায়। সেখানেই প্রথমে তাকে সে ধর্ষণ করে, তারপর মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে মারার চেষ্টা করে। কিন্তু আঘাতের পরেও যখন তার দম যাচ্ছিল না, তখন সে তাকে গলা টিপে মেরে ফেলে এই 15 বছরের পারভেজ। মেয়ের এরকম মৃত্যু হলে যে কোনো বাবাই দিশেহারা হয়ে পড়বে। নীলিমার বাবা ফালান মিয়াও দিশেহারা হয়ে সাথে সাথে গিয়ে পারভেজের বিরুদ্ধে থানায় মামলা করে। পুলিশ এসে পারভেজকে ধরেও ফেলে, কিন্তু শুধুমাত্র নিজের বয়স কম হওয়ার কারণে আদালত তাকে কঠিন শাস্তিও দিতে পারে না। কারণ আমরা তো বিদেশি মানুষ, অর্থবিত্ত নাই, পয়সা উড়ি নাই, আমরা হাতে লোকও নাই, নেতামাত বড় নাই, আমরা এটা কিছুই বিচার পাইলাম না আজ পর্যন্ত। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো অপরাধীর বয়স 18 কম হলে তার বিচার সাধারণ আইনে হয় না, তার বিচার হয় শিশু আইনে। আর শিশু আইন অনুযায়ী কোনো শিশু যে অপরাধী করুক না কেন, তাকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত শাস্তি দেওয়া যায়। এর সরাসরি অর্থ হলো যে আপনার বয়স যদি 18 এর কম অর্থাৎ 17 হয়,
তাহলে আপনি 20টা খুন করলেও আপনার সর্বোচ্চ শাস্তি 10 বছর কারাদণ্ড। তবে অনেক ক্ষেত্রে কারাদণ্ডও হয় না, শিশু অপরাধীদের পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। সেখান থেকে 18 বছর হওয়ার পর তাদের জেল হাজতে পাঠানো হয়। আর আইনের এই ফাঁকফোকর হয়তো পারভেজ খুব ভালোভাবেই জানত, যার কারণে মামলা চলমান থাকলেও পারভেজ কয়েক বছরের মাঝেই জামিন নিয়ে বের হয়ে আসে। এসেই তার বাবা আর তার দুলাভাই মিলে নীলিমার বাবা ফালান মিয়াকে মামলা তুলে নেওয়ার জন্য প্রচণ্ড রকম ভয়ভীতি দেখাতে শুরু করে। ফালান মিয়ার তখন আরও একটা ছোট মেয়ে আছে, সাথে তার একমাত্র প্রতিবন্ধী ছেলে। প্রেশারটা তখন এমন পর্যায়ে চলে যায়, নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে সে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকতে শুরু করে। নিরাপত্তার জন্য সে পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু বাংলাদেশের পুলিশের কি অবস্থা তা আপনারা খুব ভালো করেই জানেন। এরা হুমকি দিচ্ছ, হুমকি ধরনের কারণে এরা কইছে মামলা যদি আমরা না সরাই তাহলে আমরা মারে বলছে আগর বোন যাবে, যদি কোনো কিছু করে ছোট বোন আছে একটা, আমার মা বাবা এই কারণে ডরে আয়া পড়ছে। আবার পারভেজের কাছে ফিরে আসি। একটা ধর্ষণ এবং একটা খুন করার পরেও খুব সহজেই সে খোলা ঘুরে বেড়াতে পারার কারণে পারভেজের কনফিডেন্স তখন একদম আকাশ ছোঁয়া। দিন দিন সে খুবই বেপরোয়া হয়ে ওঠে। জামিনে মুক্তির তখনও 8 মাসও পূরণ হয়নি, এর মাঝেই ঘটে যায় এই 4 মার্ডারের ঘটনা। তো এই ছিল পারভেজের কিছু ব্যাক স্টোরি। এই ব্যাক স্টোরি জানার পর পুলিশ ধরেই নেয় যে পারভেজ অবশ্যই এর সাথে জড়িত। পুলিশ রীতিমতো গরু খোঁজার মতো করে পারভেজকে খুঁজতে থাকে, আর একটা সময় পেয়েও যায়। পারভেজকে একটু জিজ্ঞাসাবাদ করতে না করতেই সে বলে দেয় যে এই 4টা খুন সে একাই করেছে, আর চুরি করা কিছু আইটেমও পুলিশ তার কাছ থেকে উদ্ধার করতে পারে। পারভেজ এইগুলিই তাদের বাসার খাটের নিচে মাটিতে গর্ত করে পুঁতে রেখেছিল, আর সেখানে তার রক্তমাখা গেঞ্জিও ছিল। পুলিশের জেরাতে পারভেজ পুরো ঘটনার বর্ণনা দেয়। সে বলে এইভাবে যে পারভেজ আসলে ফাতেমা আর নুরার টাচ মোবাইলটা চুরি করতে চেয়েছিল। সেই জন্যই সে মূলত রাতের 12:30টার দিকে পেছন দিক দিয়ে ইট পেয়ে বাড়ির ছাদে ওঠে। তারপর কাপড় শুকানোর রশি ছাদের গ্রিলে বেঁধে সেই রশি বেয়েই নিচে 2য় তলার বাথরুম দিয়ে সে ঘরে ঢুকেই সে প্রথমে রান্নাঘরে যায়, আর সেখান থেকে একটা বডি দা নিয়ে চলে যায় ফাতেমার রুমে। ফাতেমার রুমের দরজা যখন খোলার চেষ্টা করছিল তখন শব্দে ফাতেমা জেগে ওঠে। ফাতেমা পারভেজকে দেখেই খুব জোরে চিৎকার করে, আর পারভেজ তাকে থামানোর জন্য এলোপাতারি তাকে দা দিয়ে কুপাতে শুরু করে। এতেই ফাতেমা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। চিৎকার শুনে নোরা, হাওয়ারিন, ফাদিল 3জনই ঘুম থেকে জেগে ওঠে। তখন পারভেজ তাদেরকেও তার হাতে থাকা বটি দিয়ে এলোপাতারি কুপাতে শুরু করে। একটা সময় ফাতেমার ছোট ছেলে আদিলকে এসে গলা কেটে হত্যা করে লাশটা খাটের নিচে রেখে দেয়, আর তারপর সে এই আহত মেয়ে 3জনকে একাই ধর্ষণ করে। আর ধর্ষণের পর তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য প্রত্যেকেরই সে গলা কেটে দেয়। তারপর 2জনের মোবাইল আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে সে তার নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে নিজের বোনকে সে বলে ডিম ভাজি করে দিতে। ডিম ভাজি দিয়ে ভাত খেয়েই সে বাড়ি থেকে বের হয়ে যায়। হ্যাঁ, কি সুন্দর নর্মাল ভাবে খাইতাম, যে আবার ডিম ভাজা দিয়ে একটা ডিম না ভাজা দিলে আমি খাইতাম। হ্যাঁ, একটুকু না আতঙ্ক হইলো না, 4টা মার্ডার করে কিভাবে স্বাভাবিক খায়, আমার মাথা খুলে না। হ্যাঁ, মাথার মধ্যে কিছু গন্ডগোল আছে। এখন পারভেজের মুখে এই বর্ণনা শুনে পুলিশ অনেকটা নিশ্চিত হয়ে যায় যে সবকিছু আসলে হয়তো পারভেজই করেছে, কারণ পারভেজের আগেও এরকম করার হিস্ট্রি আছে। কিন্তু 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 বাস্তবতা মোটেও এমন ছিল না। এই পুরোটা ঘটনার মাস্টারমাইন্ড ছিল অন্য কেউ। পারভেজ করে থাকলেও 4টা খুনের একটাও পারভেজ করেনি। ইনফ্যাক্ট খুনাখুনিতে তার কোনো হাতই ছিল না। কি অবাক হচ্ছেন? এটা প্রায়ই বলা হয় যে রিয়েলিটি ইজ অফেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। চলুন ঘটনার আরেকটু পেছনের দিকে যাই। কাজলের স্ত্রী ফাতেমা ইন্দোনেশিয়ার মানুষ, অনেক মন খোলা মানুষ, সবসময় হাসি খুশি থাকে। আশেপাশের প্রতিবেশীদের একজনও ফাতেমাকে নিয়ে কোনো অভিযোগ করতে পারবে না। আর বিদেশে যাওয়ার পর এদিকে কাজল প্রতি মাসে টাকা পাঠায়। ফাতেমাকে কখনো অভাবে থাকতে হয় না, তাই সে প্রচুর দান খয়রাত করে। এমনকি রিক্সাতে উঠলেও সে রিক্সা ভাড়া 20 টাকা হলে 30-40 টাকাও সে দেয়। এটা তার অভ্যাস। তারই এলাকার রিক্সাওয়ালা ছিল কাজিমউদ্দিন। প্রায়ই ফাতেমা কাজিমউদ্দিনের রিক্সাতে করে যাতায়াত করত। এই খাতিরে তার সাথে একটা ভালো সম্পর্কও
হয়ে গিয়েছিল। এখন ফাতেমার এই বদান্যতা দেখে কাজিম ধরেই নেয় যে ফাতেমার হয়তো অনেক টাকা পয়সা। তারপর একদিন রিকশায় বসেই ফাতেমা তার মোবাইল আলাপ করছিল কাজলের সাথে। অনেকটা আলাপ করছিল এরকম যে হুন্ডিতে কাজল 20 লাখ টাকা পাঠাতে পারে। আর এই কথাটাই কাজলের কানে খুব ভালো মতো ঢুকে যায়। তার মনে জেগে ওঠে টাকার লোভ। কেমন হয় যদি এই 20 লাখ টাকা সে নিজে নিয়ে নিতে পারে? ফাতেমার বাড়িতে তো কোনো পুরুষ মানুষ থাকে না, থাকে সে নিজে, 2টা ছোট মেয়ে আর একটা প্রতিবন্ধী ছেলে। এগুলো কাজিম জানতো, যদি অস্ত্র দেখিয়ে টাকাগুলো নিয়ে আসা যায় তাহলে কেমন হয়। ঠিক এই চিন্তাটাই তখন হয়তো কাজিমের মনে চলছিল। এরপরেই সে মনে মনে প্ল্যান করতে শুরু করে যে কিভাবে এই 20 লাখ টাকা নিয়ে নেওয়া যায়। 1 দিন 2 দিনের প্ল্যান না, প্ল্যানটা সে অনেক দিন ধরেই করে। উপর থেকে কাজিম দেখতে সামান্য রিক্সাওয়ালা হলেও কাজিম ছিল তাদের এলাকার সবথেকে বড় জুয়ারি। জুয়া খেলা আর নেশা করা ছিল তার ডেইলি রুটিন। কাজিমুদ্দিন আর বেশি খেলা এবার এই জুয়া খেলাটা নিশা হয়েছে, তাকে জুয়া খেলা খেলে সব নষ্ট করে তারা মনে করেন লাখ লাখ টাকা খেলাইছে। জুয়া খেলা আবার গাঞ্জা খাওয়া, এতে তাদের নিশাই থাকে। আর জিগাইলে আমরা যে একটা জিগে যাই আঙুর উল্টার দাবি করে তোদের বাপের টাকা তো খেলাই। প্ল্যান মোতাবেক সে তার জুয়ার সঙ্গী সাথীদের জোগাড় করে। টোটাল হয় 5 জন। এরা কেউ ভাঙারি ব্যবসায়ী, কেউ শ্রমিক, আবার কেউ তার মতোই রিক্সা চালক। কাজিম সবাইকে একসাথে করে সেই 20 লাখ টাকা লোভ দেখিয়ে ফাতেমার বাড়িতে ডাকাতি করার জন্য রাজি করায়। কিন্তু রাতের বেলা বাড়িতে ঢুকবে কিভাবে? কোনো রকম শব্দ হলেই তো সবাই জেগে উঠবে। আশেপাশেও অনেক বাড়ি, আশেপাশের একটা বাড়ির লোক যদি জেগে ওঠে তাহলে তারা ডাকাতি করতে পারবে না। তাই দরকার এমন কাউকে যে খুব চিকন, খুব সহজেই কোনো ফাঁকফোকর দিয়ে বাড়িতে ঢুকে যেতে পারবে। আর এখানেই ডাক আসে পারভেজের। ভাবতেই পারেন যে পারভেজ এখানে কিভাবে আসলো। পারভেজই কাজিমের একমাত্র ছেলে। পারভেজের যত কুকর্ম সবকিছুতেই আসলে কাজিম ব্যাকআপ দিয়ে এসেছে। মনে আছে পারভেজকে একবার ফাতেমা তার খাটের নিচ থেকে ধরেছিল? সেই সময়ও কাজিমই পারভেজকে পাঠিয়েছিল ঘরে লুকিয়ে থাকার জন্য, আর সবাই ঘুমিয়ে গেলে উঠে দরজা খুলে দিতে যেন বাকিরা ঘরে ঢুকতে পারে। এই পুরোটা ঘটনা আরো 1.5 মাস আগে ঘটে যেত যদি সেদিন পারভেজ ধরা না পড়তো। কিন্তু সৌভাগ্যবশত পারভেজ আগেই ধরা পড়ে যায়। এলাকাবাসী আর কাজিমের অনুরোধেই পারভেজকে ফাতেমা ছেড়ে দেয়। কিন্তু ফাতেমা জানতো না যে পারভেজকে ছেড়ে দিয়ে সে তার নিজের মৃত্যুকেই ডেকে আনছে। 22 তারিখ রাত 12টা। ফাতেমার বাসার পেছনে জড়ো হয় টোটাল 6 জন। কাজিম, তার 4 জন জুয়ার সাথী আর কাজিমের ছেলে পারভেজ। যখন তারা নিশ্চিত হয় যে বাসা আর বাসার আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে, তখনই তারা বাসায় ঢোকার রাস্তা খুঁজতে শুরু করে। চারদিকে ঘুরে কাজিম দেখে নিচতলা একটা বাথরুমের ভেন্টিলেটরটা অনেক বড়, আর পারভেজ বেশ চিকন চাকন। পারভেজকে ভেন্টিলেটর দিয়ে খুব সহজেই ভেতরে ঢুকানো যাবে। প্ল্যান মতো পারভেজ ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু বাথরুমের দরজা যদি বাইরে থেকে লাগানো থাকে তাহলে? তাই আরেকজন বিল্ডিংয়ের পাইপ বেয়ে ছাদের উপরে উঠে পড়ে। পারভেজ আর সে মিলে ভেতর থেকে ঘরের দরজা খুলে দেয়। তারপর বাকি 4 জনও ঘরের ভেতরে প্রবেশ করে। সবার হাতেই তখন ধারালো অস্ত্র। বাড়িতে কোনো পুরুষ মানুষে নেই। রাত তখন প্রায় 1টা। কাজিম সবাইকে নিয়ে সোজা চলে যায় ফাতেমার রুমে। ফাতেমা জেগে উঠেই দেখে তার সামনে গামছা দিয়ে নাক মুখ পেঁচানো 4 জন মানুষ দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকের হাতেই ধারালো অস্ত্র, আর 2 জন তার গলায় ছুরি ধরে আছে। কোনো রকম শব্দ করলেই এখানে তার নিশ্চিত মৃত্যু। জীবন বাঁচাতে ফাতেমা একটা শব্দও করে না। কাজিম তখন ফাতেমাকে বলে বাঁচতে চাইলে তার স্বামীর পাঠানো 20 লাখ টাকা যেন এখনই তাকে দিয়ে দেয়। আর তারপর ফাতেমা যেটা বলে সেটা শোনার পর কাজিমের মাথায় আকাশ ভেঙে পড়ে। ফাতেমা বলে বাসায় মাত্র 30,000 টাকা আছে, আর যে 20 লাখ টাকার কথা সে বলছে সেটা কখনো বাসায় আসেইনি। কয়েক মুহূর্তের জন্য কাজিম একদম থতমত খেয়ে যায়। এই 20 লাখ টাকার জন্যই সে অনেক দিন ধরে প্ল্যান করে এসেছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে টাকাটা বাসায় নেই। সে তখন তার 3 সন্তানকেও এনে গলায় ছুরি ধরে ভয় দেখায় যেন 20 লাখ টাকা যেখানে আছে তাকে বের করে দেয়। কিন্তু ফাতেমা বারবার বলতে থাকে যে তার কাছে কোনো টাকা আসেইনি, আর আসলেও সে বাসায় রাখতো না, ব্যাংকে রাখতো। হুইচ ইজ ট্রু। মানে আসলেই তো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কেউই কখনো আসলে এত বড় অ্যামাউন্টের একটা টাকা ক্যাশ আকারে বাসায় কখনো কেউ রাখে না। আই ডোন্ট নো যে কাজিমের মাথায় এই জিনিসটা কেন ঢুকলো না যে যদি টাকা পার্টিও থাকতো তাহলে কেউ কি টাকা বাসায় আলমারিতে রেখে দিত? ডেফিনেটলি না। যাই হোক, বলতে বলতেই ফাতেমা তার 30,000 টাকা বের করে দেয়।
আর এই সময়েই কাজিম আবারও তার গলায় ছুরি ধরে ভয় দেখাতে গেলে ধাক্কাধাক্কিতে কাজিমের মুখ থেকে তার গামছাটা খুলে যায়। কাজিমকে দেখে ফাতেমা অবাক হয়ে যায়। এই লোকটাকে সে প্রতিবার ভাড়া বাড়িয়ে দিত। এর অনুরোধের কারণেই সে পারভেজকে কয়েক মাস আগে ছেড়েও দিয়েছিল। নিজের পরিচয় বের হয়ে যাওয়ার কারণে কাজিমও এবার বিপদে পড়ে যায়, কারণ ফাতেমা তাকে খুব ভালোভাবেই চিনে ফেলা মাত্রই কাজিমকে সে নিয়ম খারাপ বিশ্বাসঘাতক বলে গালাগালি করতে শুরু করে। কিন্তু কাজিমের মাথায় তখন ভর করে অন্য আরেক চিন্তা। বিদেশি মহিলা হিসেবে কাজিম ফাতেমাকে সবসময় লোলুপ দৃষ্টিতে দেখত। এমনকি রিক্সাতে করে যাওয়ার সময়ও ফাতেমাকে নিয়ে এসে অশ্লীল চিন্তা করত। আর আজকে ফাতেমাকে সে একা পেয়েছে। সুযোগ পেয়ে সে চিন্তা করে ফাতেমাকে ধর্ষণের। অস্ত্রের মুখে ফাতেমাকে জোর করে সে এক রুমে নিয়ে ধর্ষণ করতে থাকে, আর বাইরে বাকি 5 জন দাঁড়িয়ে থাকে। কাজিমের এই কাজ দেখে তখন পারভেজের মাঝেও পশুত্ব জেগে ওঠে। সেও তখন ফাতেমার মেয়ে নোরাকে জোর করে পাশের আরেকটা রুমে নিয়ে যায়, আর সেখানে নিয়ে এসে এক রুমে বাবা আর এক রুমে ছেলে তখন তাদের পশুত্বের সর্বোচ্চ পরিচয় দিচ্ছে। রুমের বাইরে তখনও 4 জন দাঁড়ানো আছে। তাদের চোখ তখন পড়ে 11 বছরের হাওয়ারিনের উপরে। এই ছোট্ট মেয়েটাকে তখন তারা ছাড়ে না। একেও তখন তারা 4 জন মিলে মা আর 2 মেয়েকে অদল বদল করে সবাই তাদের সাথে পশুর মতো এই কাজ করে। পশুরা হয়তো এমন করে না। এভাবে কয়েক ঘন্টা পালাক্রমে ধর্ষণের পর কুপি আর গলা কেটে 3 জনকেই তারা মেরে ফেলে, কারণ তাদের জীবিত রাখলে পরদিনই হয়তো নিজেরাই আর বাঁচতে পারবে না। ফাতেমা তাদের বেশ কয়েকজনকে চিনে ফেলেছে। কিন্তু এখানেই আরেকটা পয়েন্ট। 3 জনকে মারার পর তারা আসে প্রতিবন্ধী ছেলে ফাদিলের কাছে। ফাদিল কথা বলতে পারে না, তার বয়স মাত্র 6 বছর। ফাদিল সেই 6 জনের পায়ে পড়ে কাঁদতে শুরু করে। নিজেকে ইশারা দিয়ে আ উ করে বারবার বোঝানোর চেষ্টা করছিল সে বাঁচতে চায়। তার এই আকুতি মিনতির কারণে কিছুটা সময়ের জন্য তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এই বোবা ছেলেটাকে তারা মারবে কি না। কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। শেষ পর্যন্ত কোনো সাক্ষী না রাখার জন্য ফাদিলকেও তার মা আর বোনের মতো একইভাবে গলা কেটে দুনিয়া থেকে সরিয়ে দেয়। সবচেয়ে মর্মান্তিক কি জানেন, ছোট বাচ্চাটা কিন্তু প্রতিবন্ধী, কথা বলতে পারে না। ও কিন্তু কান্না করতেছিল, মাপ চাচ্ছিল আমাকে মেরো না, এই টাইপের কি বোঝানোর চেষ্টা করতেছিল। ওরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কি মারবো কি মারবো। অবশেষে চিন্তা করে যে বেঁচে থাকলে তো সব ক্লাস হয়ে যাবে, সব বলে দিবে, তারপরে একে এরা। কাজিম জানতো যে পুলিশের ঝামেলায় তাদের পড়তে হবে, তাই নিজের ছেলেকে সে আগে থেকেই শিখিয়ে রাখে যে কোনো কারণে ধরা পড়লে যেন সব দোষ সে নিজের ঘাড়ে নিয়ে নেয়, কারণ তার বয়স কম। বয়সের অজুহাতে তার শাস্তিও হয়তো বেশি হবে না, কিন্তু যদি বাকিরা ধরা পড়ে তাহলে ধর্ষণ আর খুনের দায়ে তাদের প্রত্যেকের ফাঁসি একদম নিশ্চিত। আর নীলিমাকে আগেও ধর্ষণ আর খুনের দায়ে পারভেজ আগেও একবার জেল থেকে জামিনে বের হয়ে আসতে পেরেছে, তাই তার মাঝে এই নিয়ে যথেষ্ট কনফিডেন্স ছিল। বাবার কথা মতো সে তাই করে। পুলিশের কাছে ধরা পড়ার পর সে সব দোষ নিজের কাঁধে নিয়ে একটা গল্প বানিয়ে বলে। পুলিশ এই গল্প বিশ্বাস করলেও আরেকটা পার্টি এই গল্প বিশ্বাস করে না। হ্যাঁ, এখানে গোপনে কেসটা আরেকটা পার্টি তদন্তের কাজ করছিল। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের একটা টিম তখন শ্যাডোর মতো সবকিছু তদন্ত করে বেড়াচ্ছে। আর র্যাবের তদন্তেই বের হয়ে আসে কাজিম আর পারভেজের এই সম্পর্কটা আর এই কেসের যাবতীয় ডিটেলস। কাজিম, পারভেজ সহ বাকি সবাই এক এক করে তাদের দোষ স্বীকার করে নেয়। কিন্তু কাজিম এখানে আরেকটা জঘন্য কাজ করে। ওয়ান্স এগেন, রিয়েলিটি ইজ অফেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। একের পর এক টুইস্ট, তাই না? এই কেসটা স্টাডি করতে গিয়ে আমার নিজেরই মাথা কয়েকবার ঘুরে গেছে। এখন চলুন কাজিমের ব্যাক স্টোরিটা একটু দেখে আসি। কাজিম নিয়মিত জুয়া খেলতে গিয়ে তার প্রায় হেরে যেতে হতো। জুয়ার টাকার জন্য সে নিজের অনেক জমি বিক্রি করে দিয়েছে। নিজের জমির পাশাপাশি কয়েকবার সে নিজের আপন বড় ভাইয়ের জমির অংশ বিক্রি করে দেওয়ার চেষ্টা করে।
আর এই নিয়ে নিজের আপন বড় ভাইয়ের সাথে তার মামলায়ও জড়িয়ে যেতে হয়। তাদের সব সম্পর্কও নষ্ট হয়ে যায়। র্যাবের কাছে ধরা পড়ার পর কাজিম নিজের ভাইয়ের উপর প্রতিশোধ নিতে তাকেও এই কেসে ফাঁসিয়ে দিতে চায়। সে বলে চুরির টাকা আর সব স্বর্ণালঙ্কার তার ভাই আর ভাবির কাছে আছে। তোর কাছে টাকা পয়সা দন্দল দিয়ে ব্যক্তির নামে ডাকাতির তোকে জমা দিয়েছি, এটি সারে করে দেয়া দাও। কইতাছে যে ভাবি আনের তাই যে স্বর্ণ আর টাকা পয়সা আর ওই যে মোবাইল 2টা দিছি, এটি দিয়া দিন গে সারে করে। আমি কি টাকা পয়সা স্বর্ণ দিছ? কহ 30,000 টাকা না দিলাম, এটি দিয়া দিন গে। আমি আমার তাই কোন দিন দিলি কুম্বালা? আমি এই বাবিটা হস কি আমার এখন? তুই তো জীবনেও আমার বাবিটা হস না, তোর লগে তো কোনো সম্পর্ক নাই। আমি তো তোর লগে সম্পর্ক নাই। 3 বছর ধরে তোর লগে জমিন লয়ে মামলা, আমি টেহা কইতে দিয়াম। যদিও পরে র্যাব এসে তাদের কাছে কিছু খুঁজে পায় না, কিন্তু কাজিম আসলে তার ভাইকে ফাঁসানোর চেষ্টা করেছিল। পারভেজ আর কাজিমের এই মামলা এখনো কোর্টে চলমান আছে। আমি জানি না আসলে এই মামলার রায় এখনো কেন আসে নাই। আমি অনেক খুঁজেও এই মামলার রায়টা আসলে কোথাও পাইনি। পেলে ভবিষ্যতে পিন কমেন্টে অ্যাড করে দেব। আর এখানেই এই কেসটা শেষ হয়ে যায়। এখন এখানে আমার কিছু কথা আছে। বাংলাদেশে যে শিশু আইন আছে, শিশু আইন 2013, এইখানতে দেখতেই পাচ্ছেন খুব স্পষ্ট এখানকার কিছু ফাঁকফোকর ব্যবহার করে এটার অ্যাডভান্টেজ, এটা সুবিধা নেওয়ার চেষ্টা আসলে অনেকেই করে। এইগুলো আমাদের আসলে এখন নজর দেওয়া দরকার। কারণ যদি র্যাব তদন্ত না করতো বা এই কাজিমের স্টোরিটা বের না হয়ে আসতো, তাহলে হয়তো বা পারভেজ আগের বারের মতো আবারও জেলে যেত এবং 3 থেকে 4 বছরের মাথায় আবার নিজের বয়স কম দেখে বের হয়ে আসতে পারতো, বা সর্বোচ্চ দিলে হয়তো 10 বছর শাস্তি হতো, সেটা দিয়েই বের হয়ে আসতে পারতো। আর আসল যে অপরাধীরা, এই অপরাধের মাস্টারমাইন্ড, তারা খুব সহজেই পার পেয়ে যেত। আমাদের উচিত নতুন বাংলাদেশে এখন এই আইনগুলোর একটু সংস্কার আনা, যেন আসলে এই আইনের ফাঁকফোকর ব্যবহার করে কেউ বের হয়ে যেতে না পারে। ওকে, থ্যাঙ্কস এ লট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর কয়েকটা জিনিস মাথায় রাখবেন, নিজের আর নিজের পরিবারের সবসময় খোঁজখবর রাখবেন। রাস্তাঘাটে কখনো বেশি টাকা পয়সার আলোচনা করবেন না, কারণ দেয়ালের কান থাকুক আর না থাকুক, মানুষের অবশ্যই কান আছে। আর এই ভিডিওর জন্য সবগুলো ঘটনা একসাথে কানেক্ট করার জন্য আমি প্রায় গত 1 মাস ধরে অল্প অল্প করে কাজ করছিলাম। ভালো লাগলে চ্যানেলের এরকম আরও কয়েকটা ভিডিও আছে, দেখে আসতে পারেন। আর দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।